আরে ভাইয়া সুস্বাগতম। আমার নতুন ইন্টারভিউ শুতে যার নাম হলো কনভারসেশন বাই লিসেন। তো আজকে কাহিনীটা হলো এমন যে আজকে আমাদের ইন্টারভিউয়ের প্রথম গেস্ট হলো আমার পরম মিত্র আকিবুজ্জামান খন্দকার, যিনি পেশায় একজন সাংবাদিক। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ইন্টারভিউ যাওয়া যাক। তো আকিব, পরে কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে তোর? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। তো পরে কালকে ইন্টারভিউ তোর কেমন গেল? হ্যাঁ, আমাদের কালকের প্রোগ্রাম আমাদের বেশ সুন্দরভাবে শেষ হয়েছে এবং আমাদের কাজটা সবকিছু কমপ্লিট করে এরপরে বাড়িতে আসছি। ভালো ভালো। তো আকিব জানা আছিলেন, হ্যাঁ আমার সাথে কলেজের মধ্যে পড়ছে 2 বছর, আমরা একই কলেজে ছিলাম। তো পরে তো আর দেওয়া হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, আজকে তো মনে হয় আজকে কয় বছর পরে দেওয়া হয়েছে আমার লগে? আজকে তো প্রায় 1.5 বছর পর। 1.5 বছর পরে না? এর মধ্যে তো আমরা যোগাযোগ নাই গা, যার যে লাইফ নিয়ে ব্যস্ত। তো পরে দেয়া এখন কি চলতেছে? এখন তো দেখে। আসলে যে ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক্সের কিছু কাজ আছে আমাদের, এটাই করতেছ? তারপর হচ্ছে ডকুমেন্টারি তৈরি করা, তো এগুলো নিয়ে আসি আর কি, আর সাথে লেখাপড়া চলছে। তুই জার্নালিজম কবে থেকে শুরু করছিলি? আসলে আমি তো বিষয়টা দেখতেছি হচ্ছে, অনেকদিন ধরে করতেছিলি। হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি প্রফেশনাল কোনো জার্নালিস্ট না। আচ্ছা। তো এটা হচ্ছে শখের বসে যে অবসর সময়টুকু থাকে, তো ওই সময়টুকু আমার নিজেরই একটা পেজ আছে, নিউজ পোর্টাল সিস্টেম। তো ওইখানে আমাদের এলাকার যত আপডেট আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি, এবং এর পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক বিষয় এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমাদের আমাদের বেশ একটা এপিসোড চলমান আছে। তো আসলে আমাদের এলাকার সমসাময়িক বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের বেশ কয়েকটা কাজ চলমান থাকে সবসময়। তো আসলে প্রফেশনালি এটার সাথে আমি কখনোই যুক্ত না, এবং যুক্ত হওয়ার মতো তেমন ইচ্ছা আমার নাই। তো এমনি আমার এমনি লেখাপড়ার পাশাপাশি এবং অন্যান্য কাজের পাশাপাশি শখের বসে করা আর কি। এটাই করা হইতেছে। হ্যাঁ তুই তো মানে মেবি 3 বছর ধরে এগুলো করতেছিস। হ্যাঁ, 3-4 বছর 3-4 ধরে। বছর হবে না? হ্যাঁ, মানে আমি তো 3-4 বছর। দেখতেছি মেবি 3 বছর হ্যাঁ ধরে হ্যাঁ আর কি। হ্যাঁ, 3-4 বছর কেমন ধরে। লাগতেছে এই সেক্টরে কাজ করতে তোর? আসলে হচ্ছে যে বর্তমান হচ্ছে যে বর্তমান আমাদের যে সময়টা, এটা হচ্ছে অনলাইনের সময়। তো অনলাইনের দিক দিয়ে আমি যেটা দেখেছি যে আমাদের এই পাকুন্দিয়া উপজেলাটা তেমন ভাবে অগ্রসর না। তো এই পাকুন্দিয়া উপজেলাটাকে রিপ্রেজেন্ট করার জন্য এবং এখানকার যে কালচার আছে, সংস্কৃতি আছে, তো ওই বিষয়গুলোকে বাইরের মানুষের সাথে ফুটিয়ে তোলার জন্য আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল। তো আমার যে প্রথম পেজ মার্সি মিডিয়া, তো ওই মার্সি মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের উপজেলার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা এবং এই উপজেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষকে জানানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের ভিডিও, ডকুমেন্টারি এবং বিভিন্ন এপিসোড আমরা চালু করেছিলাম। তো ওইগুলোর মাধ্যমে বেশ আমরা সাড়া পাই আমাদের উপজেলার মধ্যে, এবং বাইরেও বেশ সাড়া পাই। আমি মনে হয় দেখছিলাম যে পাকুন্দের মধ্যে যে দর্শনীয় স্থানগুলা সবগুলা তুই একসাথে কভার করছিলি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পাকুন্দের মধ্যে তো বেশ অনেকগুলো দর্শনীয় স্থান আছে, সবগুলো মেবি ওই ভিডিওর মধ্যে ওই সবগুলা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। হ্যাঁ, আশা করি ওই ভিডিওটা দেখলে এই পাকুন্দের মধ্যে যারা ঘুরতে আসে তারা একদম সঠিক একটা গাইডলাইন পাবে যে পাকুন্দের মধ্যে কি কি আছে দেখার মতো, ঐতিহাসিক কি কি স্থাপনা, সবকিছু তারা জানতে পারবে। তো মাছি মিডিয়া ছাড়াও তো আরেকটা আছে না? হ্যাঁ, মার্সি মিডিয়া ছাড়া আমাদের আরেকটা পেজ আছে, নরসুন্দা টাইমস। ওইটা হচ্ছে আমাদের নিউজ পোর্টাল, যে কিশোরগঞ্জ জেলার ভিত্তিতে আমাদের নিউজ পোর্টালটা, এবং আমরা সারা দেশব্যাপী কাজ করছি ওইটা নিয়ে। তো ওইটার মধ্যে আমাদের এখন প্রায় 55,000-এর মতো ফলোয়ার আছে, এবং বেশ ভালো সাড়া আসে আমাদের ওই পেজ থেকে, এবং আশা করি আমাদের জেলার মধ্যকার যত নিউজগুলো আছে ওইগুলা একদম অথেন্টিক ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সাধারণ লাগে ঠিকই আছে এটা, কারণ এগুলো তো এখন কেউ করতেছে না, সবাই খালি ওই ধরনের ক্লিনস কন্টেন্ট বানাইতেছে। এর মধ্যে তুই যে সাংবাদিক না হলে ওরকম ভাবে মানে বেসিক্যালি একটা ফর্মাল নিউজ দিতে হচ্ছে, এটা তো পারফেক্ট একটা জিনিস। কারণ তোর অডিয়েন্স একদম আলাদা, ওদের থেকে একদম আলাদা না। ফেসবুকে রিলসের থেকে তো এই ধরনের অডিয়েন্স একদম আলাদা। কারণ তোর যে কন্টেন্ট গুলা এগুলো তো মনে হয় যে কোনো এই যে সবাই দেখতে পারে, এটা একটা ভালোই। এমনিতে তো তোর বাংলাদেশের মধ্যে সাংবাদিকরা কার কাজ ভালো লাগে জার্নালিজমের মধ্যে? আসলে বাংলাদেশের মধ্যে জার্নালিজমের মধ্যে কাজ ভালো লাগে বলতে আমি তেমন ভাবে কাউকে ফলো করি না। আমি চাচ্ছি যে আমার নিজের মধ্যে যেটা আছে আমি ওইটাকে প্রকাশ করার জন্য চাচ্ছি, এবং কাউকে ফলো করে যে আমি উনার মতো হতে চাই এবং উনার কাজগুলো আমার কাছে ভালো লাগে, তো আমি একদম উনাকে ফলো করে আমি চললাম। তো এটা আসলে আমি চাচ্ছি না। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ব্যক্তি সত্তা আছে, আমি চাই ওই ব্যক্তি সত্তার মাধ্যমে আমি যেটা পারি এবং যে বিষয়টা আমার সাথে ভালো যায় ওই বিষয়টা আমি চাচ্ছি যে আমার মতো করে উপস্থাপন করার জন্য। না এটা ঠিক আছে, নিজের পার্সোনালিটির মধ্যে আলাদা একটা আছে। এমনিতে তুই মুভি সুবি দেখছ না? না, আমার আসলে মুভি গান এগুলাতে আগ্রহ খুব একটা কম। আর যদি গান শুনিও থাকি তাহলে হচ্ছে যে আগের যে গানগুলো আছে ওইগুলো আসলে হয়তো মাঝে মাঝে শুনি, কিন্তু খুব একটা আকর্ষণ আমার নাই এগুলোর প্রতি। মানে কি ধরনের মুভি এমনিতে দেখতে পছন্দ করস? মানে তুই দেখছ মুভি বলতে হচ্ছে যে থ্রিলার সিস্টেমের যে মুভিগুলো আছে, থ্রিলার, হ্যাঁ থ্রিলার মুভি যেগুলো আছে, যে সাসপেন্স, ওইগুলো আসলে আমি দেখি মাঝে মাঝে যখন সময় পাই, ওই সময় ওইগুলো দেখি। এছাড়া আসলে খুব একটা মুভি দেখা হয় না। এমনিতে লাভ স্টোরি টাইপের মুভি দেখছ না? না না, এইগুলা খুব একটা দেখা হয় না। এমনি যে ফানি নাটক টাটক আছে ওইগুলা দেখি মাঝে মাঝে। আমার তো এমনিতে লাভ স্টোরি টাইপের মুভিগুলো এমনিতে ভালো লাগে।
হ্যাঁ, কিন্তু আমি আসলে এই যে যে ফানি নাটক যেগুলো আছে, মোশাররফ করিমের নাটক আছে, বাংলাদেশে আরো বেশ কয়েকজন বেশ ভালো ভালো নাটক করে, তো ওইগুলো মাঝে মাঝে অবসর সময় দেখার চেষ্টা করি। এবং মুভি যদি দেখি তাহলে হচ্ছে যে সাসপেন্স, যে থ্রিলার সিস্টেমে যে মুভিগুলো আছে ওইগুলো মাঝে মাঝে দেখি। আচ্ছা তুই যে বললি যে আগের গান পছন্দ করো, হ্যাঁ, কোন গান পছন্দ তোর আগের বাংলা গানের মধ্যে? হ্যাঁ, তো যে আগের বাংলা গানের মধ্যে আসলে বলতে নির্দিষ্ট করে কোনো গান নাই, আসলে 90 দশকের যে গানগুলো আছে ওইভাবে তেমন পছন্দ না, কিন্তু 90 দশকের যে গানগুলো আছে ওইগুলোর যে একটা সিস্টেম, ওই সিস্টেমটা আসলে আমার কাছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারও এমনিতে ওল্ড ভার্সনের সবকিছুই ভালো লাগে। এখন যে মধ্যে একটা অন্যরকম একটা ভাইব আছে, কানেক্ট ফিল হয়, অনেক বেশি কানেক্ট ফিল হয়। এমনিতে এই যে তোরা যে জানালে সময়ের মধ্যে যে এগুলো আছে বিভিন্ন জায়গায় যে যাস, এমন তো অনেক সমস্যা হইতে পারে যে এরা তথ্য দিতেছে না, কোনো একটা জায়গায় তথ্য দিতেছে না, বা অনেক ঝামেলা করতে হয় যে মিথ্যা তথ্য দেওয়া প্রচার করার লাগিয়া, এরকম হয়েছে লাইফে? আসলে তোরা বলতে হয় যে মিথ্যা তথ্য দেওয়া প্রচার করে দেবে এটা? হ্যাঁ, আসলে যে এরকম যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা যখন ঘটে, যে সংঘর্ষ টাইপ ঝামেলা, তখন কিন্তু এখানে দুইটা পক্ষ থাকে। তো এখানে নিউজটা প্রকাশ করার ক্ষেত্রে হচ্ছে যে দুইটা পক্ষই কিন্তু চায় যে তাদের পক্ষে যাতে নিউজটা যায়, আসলে কারো বিরুদ্ধে গেলে তো সে চাইবে না যে নিউজটা যাক। তো ওই ক্ষেত্রে আসলে কাজ করাটা একটু টাফ। তো ওই সময় আসলে ওইখানে থেকে একদম নিরপেক্ষভাবে যে ঘটনাটা ঘটছে সেইটা উপস্থাপন করে তোলাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা সেক্ষেত্রে আমাদেরকে কেউ যদি চাপ দেওয়ার চেষ্টা করে, আসলে চাপ দিয়ে তো আসলে কোনো কাজ হবে না, কারণ এটাই তো আমরা যেহেতু কাজ করি একদম নিরপেক্ষভাবে, যে ঘটনাটা ঘটছে ওইটা একদম প্রকাশ করার চেষ্টা করি আমরা। এমন হয়েছে যে হুমকি দিছে সরাসরি? না, এরকম এখনো আমাদের পক্ষে থাকতে হবে নিউজ। না, এরকম এখন পর্যন্ত আসলে কেউ করে নাই আমাদের সাথে। না, এরকম তো হয় অনেক সময়, তো হয় এরকম হয়, সাংবাদিকরা গায়েব করে দেওয়া হয়। হ্যাঁ, হয় না এরকম? নিউজে তো আমরা তো মাঝে মধ্যে নিউজ শুনি এগুলা। হ্যাঁ, মনে করেন যে বিভিন্ন নিউজ আছে, তো ওইগুলা নিউজ হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে যখন চলে যায় এবং তারা বিভিন্ন ধরনের আছে, ওইগুলা যখন কোনো নিউজের মাধ্যমে প্রকাশ পেয়ে যায়, তখন তারা আসলে ওই সাংবাদিক বা ওই প্রতিষ্ঠানের উপর ক্ষিপ্ত হয়ে যায়। তো তখন বিভিন্ন ধরনের হামলা, আক্রমণ, তো এটা আসলে হতেই পারে। তো এই প্রফেশনে থাকলে এই বিষয়টাকে মানিয়ে নিয়ে চলতে হবে এবং এটার সাথে কম্প্রোমাইজ করে একদম নিরপেক্ষভাবে কাজ করা উচিত, যাতে কোনো ধরনের হামলা টামলা হলে ওইটার জন্য আইনি প্রক্রিয়া আছে। তো ওইটার জন্য আসলে কম্প্রোমাইজ করে যে নিউজটা উল্টিয়ে একদম সত্যটাকে উল্টিয়ে মিথ্যা করে দেওয়া যাবে, ওই রকম কিছু না। আমরা চাই একদম নিরপেক্ষভাবে যাতে সত্যিটা যাতে মানুষের সামনে প্রকাশ পায়। তো এই যে ঝামেলাগুলো হয় যে জার্নালিস্টের সাথে, তো একটা ছেলে হিসাবে, একজন পুরুষ হিসেবে তো সবকিছু ট্যাকেল দেওয়া যায়, বাট মেয়েরার জন্য তো এটা অনেক ঝামেলার। মেয়েরা লাগে জার্নালিজম বিষয়টার মধ্যে ঢুকা কিরকম সেফ মনে হয়? যদি কোনো মেয়ে ঢুকতে চায়, যদি আগ্রহী থাকে এবং সাহসী থাকে, মূল বিষয়টা হচ্ছে সাহসী থাকে এবং যে কোনো সমস্যা মোকাবেলা করার মতো এবিলিটি থাকে, তাহলে এখানে যে কেউ আসতে পারে। মেয়েরাও আপনি জানেন যে আমাদের দেশে বেশ অনেক ভালো ভালো মেয়ে সাংবাদিক আছে, তো ওনারা কিন্তু আমাদের থেকেও তারা একদম বেশি সাহস নিয়ে তারা কিন্তু কাজ করে, তো আপনি জানেন। এবং আমাদের উপজেলাতে, আমাদের জেলাতে অনেকে কাজ করে। তো আসলে যদি তার মধ্যে সাহস থাকে এবং সমস্যা মোকাবেলা করার মতো এবিলিটি থাকে, তাহলে যে কেউ আসতে পারে, সমস্যা নেই। যখন প্রথম শুরু করছিলি 3 বছর আগে বা 4 বছর আগে জার্নালিজম শুরু করছিলি, বা এই কন্টেন্ট বানাইবি, জার্নালিজম তো অন্য বিষয়, কন্টেন্ট বানাইবি, তো ফ্যামিলি থেকে সাপোর্ট দিছিল? হ্যাঁ, আমার একদম প্রথম থেকে। তো প্রথম টাইম হচ্ছে যে মার্সি মিডিয়া, আমার যে পেজটা আছে, ওই পেজের মাধ্যমে আমাদের উপজেলার যত ঐতিহাসিক স্থাপনাগুলো আছে ওইগুলো নিয়ে আমি প্রথম ডকুমেন্টারি সিস্টেম তৈরি করি। তো তখন থেকে আমার পরিবারের প্রথম ভিডিওটা দেখার পর ফ্যামিলি রিঅ্যাকশন কি ছিল? হ্যাঁ, তারা তো প্রথম থেকে আমাকে বেশ উৎসাহ দিচ্ছে যে আস্তে আস্তে আরো সাপোর্ট করছে। হ্যাঁ, কোন ধরনের মানে এও করছে না যে এগুলা করো না, এগুলা করো না? না, কারণ আমরা তো প্রথম থেকে যে আমাদের যে বস্তুনিষ্ঠ বিষয়গুলো আছে, যে ডকুমেন্টারি, সামাজিক ভিডিও করা, সামাজিক ভাবে যে সবাই দেখতে পাবে, যে একটা ফর্মাল একটা জিনিস, তো উল্টা পাল্টা তো কিছু না। এখানে আমাদের উপজেলার যে ঐতিহ্যটা সেটা আমরা রিপ্রেজেন্ট করেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আসলে প্রথম থেকে সবাই সাপোর্টিভ ছিল, তো এখন পর্যন্ত সবাই সাপোর্টিভই আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। এইটা থাকলে বলা মানে অনেকে আছে প্রথম ভিডিও করলে যেন ঝামেলা হয়ে যায়, যেন ফ্যামিলি সাপোর্ট করে না, আত্মীয় স্বজন কি বলবে, এই লাগে তো সরাসরি আটকে জায়গা বুঝি না, ভিডিও করা পরে দেয়া ওরা আর ভিডিও করে না। এটা অনেক বড় কিন্তু একটা বাধা, আমাদের দেশের মধ্যে অনেক বড় একটা বাধা। কারণ এখন সব জায়গার মধ্যে ক্রিঞ্জ কন্টেন্ট, টিকটকের মধ্যে ঝামেলা করতেছে। টিকটক প্ল্যাটফর্ম খারাপ এরকম না, বাট যে কন্টেন্ট গুলো বানানো এগুলো তো মনে হয় একদম বাজে অবস্থা। আসলে বর্তমান সময়ে যে অনলাইনের কিন্তু দুইটা দিক আছে, যে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ দিকের প্রতি মানুষের আগ্রহ কিন্তু খুব কম। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও দেখবেন যে বেশিরভাগ যে নেগেটিভ বিষয়গুলো, যে ফানি বিষয়, ক্রিঞ্জ বিষয়, মানে যে বিষয়টা থেকে আপনার কোনো উপকার আসবে না,
ওই রকম বিষয় দিয়ে আপনার সময়গুলো নষ্ট করবে এবং তারা এই কাজ করবে, যার জন্য কিন্তু যারা যে গার্জিয়ান আছে তারা কিন্তু এই সকল ভিডিও দেখে তখন তারা ভাবে যে আমার ছেলে মনে হয় ওই সকল ভিডিও তারা করছে, কারণ ওই রকম একটা নেগেটিভিটি থেকে কিন্তু তারা তখন আটকে দেয়। তো আসলে আমরা যদি ভালোভাবে যদি আমাদের সেই পজিটিভ বিষয়গুলো যদি আমরা প্রচার করতে পারতাম এবং আমাদের এই অনলাইন মাধ্যম থেকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের যারা প্যারেন্টস আছে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে কিন্তু এই লাইনে দেওয়ার জন্য আগ্রহী হতো। আর ওই জায়গায় আমাদের একটা প্রবলেম হলো গিয়া যে যারা কন্টেন্ট বানায়, ইয়াং যারা আছে, আমরা এই যারা কি, ওরা কিন্তু ভিউজের পিছনে দৌড়ে। তো ফর্মাল যে ভিডিওগুলো আছে, সামাজিক ভিডিও, এগুলোর মধ্যে কিন্তু ভিউজ একদম কম। তো ওরা ওই দিক চিন্তা করিয়া তখন তারা ওই রকম ভিডিও গুলা বানায়। এমন না যে এরা খারাপ ভিডিও বানাইতে চায়, ভিডিওর মধ্যে ভিউজই বেশি করে। আসলে বিষয়টা হচ্ছে মানে এই সিস্টেমে একটু অন্যরকম হয়ে গেছে গাইস। মনে করেন যে অনলাইনের মধ্যে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, তো সবাই কিন্তু ভাবে যে ভিউ লাগবে, লাইক কমেন্ট লাগবে, রিঅ্যাক্ট লাগবে। তো এই চিন্তা থেকে যখন আসে কাজ করার জন্য, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে যেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করলে আমার ভিউ বেশি আসবে, লাইক কমেন্ট বেশি আসবে, তো ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাই। তো ওই বিষয়টা আসলে আমাদের সমাজের জন্য কতটুকু উপকার হচ্ছে এবং আমাদের যে যুব সমাজ আছে তাদের জন্য বিষয়টা কতটুকু ইফেক্ট রাখতে পারছে সমাজের মধ্যে, ওই বিষয়টা কিন্তু তারা ভাবে না। তারা ভাবে যে আমার ভিডিওটা দেখতেছে মানুষ, এইটা ভিডিও দিলে আমার এখানে ভিউ বেশি আসছে, তো যে ওইরকম পজিটিভ ভিডিও দিলে ভিউ আসে না, তো আমি নেগেটিভ ভিডিও দিই, আমার যেহেতু ভিউ আসতেছে, তো ওই ভিউ এর প্রতি একটা নেশা থেকে কিন্তু তারপর তারা ওইরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে। এই জায়গার মধ্যে যে তোরা যে কন্টেন্ট বানাস, যে নিউজ মিডিয়ার মধ্যে কিন্তু সর্বনিম্ন ভিউজ করে, কারণ ওইগুলা একটা স্পেসিফিক অডিয়েন্স হবে, সাধারণ বিষয়। আমিও নিউজ এত বেশি ফলো করি না, তো ওইটার মধ্যে কি মাঝে মধ্যে মনে হয় যে এত কম ভিউজ আছে। আমাদের যে বিষয় হচ্ছে যে আমাদের তো মনে করেন যে বিভিন্ন ধরনের টপিক আছে নিউজের মধ্যে, রাজনৈতিক আছে, খেলাধুলা আছে, পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় আছে। তো মনে করেন যে রেগুলার যে আপনার পেজে ভিউ আসবে সেটা কিন্তু ঠিক না। বিভিন্ন ধরনের দিবস আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, তারপর বিভিন্ন যে রাজনৈতিক সংঘর্ষ হয় মাঝে মাঝে, আবার সামনে নির্বাচন আছে। তো ওই বিষয়গুলো যখন থাকে, যখন হট টপিক থাকে, তখন কিন্তু আপনার পেজে ভিউ ঠিকই আসবে। তো নিউজ মিডিয়াগুলো হচ্ছে এরকম, মনে করেন আপনার এলাকা আজকে একটা ঝামেলা হচ্ছে, তো তখন কিন্তু মানুষ সার্চ করে আপনার পেজে ঢুকবে যে এই পেজ থেকে পাকুন্দিয়া উপজেলায় কোনো ঝামেলা হলে বা কোনো ঘটনা ঘটলে সবার আগে এই পেজ থেকে আমরা আপডেট পাই। তো তখন কিন্তু আপনি চেষ্টা না করলে মানুষ কিন্তু নিজে থেকে আপনার পেজে আসবে, এসে যখন দেখবে যে আপনি একদম অথেন্টিক তথ্যটা দিচ্ছেন, তখন তারা আপনার পেজের সাথে একদম কানেক্টেড থাকবে যে পাকুন্দিয়ার যে কোনো তথ্য আমরা এখান থেকে পাচ্ছি, তো আমি আছি এখানে আছি। ওইটা আস্তে আস্তে বিল্ড হবে আর কি। ওইটা হচ্ছে মানুষের মধ্যে যখন আপনি সেই বিশ্বাসটা আনতে পারবেন যে আপনার পেজের মাধ্যমে তারা পাকুন্দিয়ার বিভিন্ন ধরনের তথ্য পাবে এবং একদম সময় মতো সঠিক তথ্যটা তারা পাবে, তখন তারা আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে, অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। তো পরে এখন লাইফে কি ফিউচার প্ল্যান কি, এই লাইনেই থাকবি? না, আমার বিষয়টা হচ্ছে যে আমি তো যে আগে বলেছি যে এই বিষয়টা হচ্ছে সাথে চলে যাবো আর কি। আমার যে প্রফেশন, আমার বলতে পারেন যে প্যাশন টাইপ আর কি। তো আমার প্রফেশন আলাদা, তো আমার এই সেক্টরটা আলাদা। আমি অবসর সময় যেটা পাই ওই সময়টা আমি এখানে দেওয়ার চেষ্টা করি। আমি বর্তমানে গুরুদয়াল কলেজে আছি, অনার্স প্রথম বর্ষ আমার শেষ হলো। আমি আছি হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। তো আমি যাচ্ছি যে আমার লেখাপড়াটা শেষ করে আমি ভবিষ্যতে বিসিএস দেওয়ার আমার একটা পরিকল্পনা আছে। তো আমার ওই যে প্রশাসনিক লাইনে যাওয়ার মতো আমার একটা পরিকল্পনা আছে আর কি। তো আমি যাচ্ছি যে লেখাপড়াটা শেষ করবো, তারপর বিসিএস এর প্রিপারেশন নিব, বিসিএস দিব। তো যদি বিসিএস হয় তাহলে প্রশাসনিক লাইনে যাওয়ার জন্য আমার একটা পরিকল্পনা আছে, এবং পাশাপাশি তো ততদিন পর্যন্ত যে অবসর সময় আছে ওই সময়টা এখানে থাকবে। এখানে থাকবে। তো যারা নতুন যারা জার্নালিস্ট হইতেছে বা নিউজ কভার করতেছে বা এমনিতে কন্টেন্ট বানাইতেছে, এরা তুই কি পরামর্শ দিতেছিস? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে কথা বলতে হবে। তো কথা বলার মধ্যে যদি জড়তা থাকে এবং কথা বলতে যদি কেউ ভয় পায়, তাহলে এখানে আসা তো আসলে সম্ভব না। আর আপনি মনে করেন যে আপনি আজকে প্রথম শুরু করলেন আর আপনার আজকে আপনার ভিডিও পারফেক্ট প্রফেশনাল হয়ে যাবে, এটা সম্ভব না। আমার 2021 সালে যখন আমি প্রথম শুরু করি, তখনকার সময় আমার যে ভিডিও এবং আজকের আমার যে ভিডিও, দুটো কিন্তু আকাশ পাতাল ব্যাপার। তো তখনের ভিডিও গুলা দেখলে আসলে একদম নতুন যে আমি শুরু করেছিলাম, তখন কিন্তু ভালোভাবে কথাও বলা যেত না ক্যামেরার সামনে এবং বেশ ইতস্তত বোধ করতাম ক্যামেরার সামনে। তো আস্তে আস্তে কাজ করতে করতে, কথা বলতে বলতে ক্যামেরার সামনে, এটা নরমাল বিষয়। এখন কিন্তু আস্তে আস্তে ফিল হওয়া একটা নরমাল বিষয়। কথা না বলতে পারা, কথা শুদ্ধ ভাষা না বলতে পারা, এটা একটা নরমাল বিষয়। এটার মধ্যে কোনো কেউ নাই। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সময়, সবকিছু সময় সাপেক্ষ। যত সময় দেওয়া হইব, যত ঘষা হইব, এটা অত ভালো হবে। এছাড়া কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশনই নেই। তো ওইটাই। তো থ্যাংক ইউ আসার জন্য। আমার সত্যি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কেমন লাগছে আমার সাথে কথা বললে? হ্যাঁ, আপনার সাথে আমার যে
আমার যে পূর্ব অভিজ্ঞতা আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে ওইগুলো নিয়ে কথা বলতে পেরে বেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমি আশা করবো আপনার প্রোগ্রামটা সামনে উত্তর আরো সমৃদ্ধি কামনা করছি আপনার প্রোগ্রামের, এবং সবাইকে বলবো যে একদম পজিটিভিটির সাথে থাকার জন্য এবং অনলাইন জগৎটাকে পজিটিভলি ব্যবহার করার জন্য, এটাই। যাতে নেগেটিভ দিকগুলোকে আমরা বর্জন করি, পজিটিভ দিকগুলোকে সাথে নিয়ে যাতে আমরা আমাদের সমাজের উন্নয়নের লক্ষ্যে যাতে কাজ করতে পারি। এটাই জি। মূল কথা এটাই। মূল কথা। ওকে, জি, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইন্টারভিউটা এখানে শেষ হলো, আশা করি সবার ভালো লাগছে। আমার প্রথম ইন্টারভিউ তো মানে একটু এমনি এমনি হইতে পারে আর কি। তো ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে সামনে শুক্রবারে ঠিক 3টার সময়।